আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। তোমাদের সাথে আছি আমি লিওন এবং আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল নিয়ে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এই বল চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদেরকে প্রথমতই মাথায় রাখতে হবে এই তো বল কথাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে একজন বিজ্ঞানীর নাম, তার নাম হচ্ছে নিউটন। এখন এই নিউটন তিনি বল সম্পর্কে তিনটা কথা বলেছিলেন। আসলে অনেক কথাই বলেছিলেন, কিন্তু আধুনিক সময়ে বিজ্ঞানীরা তার কথাগুলোকে তিনটা মোট লাইনে মূল কথা হিসেবে নথিভুক্ত করে। তার প্রথমটাকে বলা হয় ফার্স্ট ল, দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ড ল এবং তৃতীয়টাকে বলা হয় থার্ড ল। তো আমরা এই চ্যাপ্টারটাতে মূলত এই তিনটা ল সম্পর্কেই জানবো। তো এই তিনটা ল সম্পর্কে যদি তুমি জানতে পারো তাহলে এই চ্যাপ্টার তোমার আয়ত্তে চলে আসবে। তো চলো আমরা দেখি সিরিয়ালি আগাই। প্রথমতই দেখো এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে জড়তা। আমি ট্রাই করবো প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে বোঝানোর, যাতে করে তোমাদের শুধু মুখস্থ করতে না হয় টার্মগুলো, তোমরা বুঝতে পারো। এখন খেয়াল করো, তুমি যেখানে দাঁড়িয়ে বা যেখানে বসে এই ভিডিওটা দেখতেছো তোমার হাতে অবশ্যই একটা স্মার্টফোন আছে। এখন তুমি এই ফোনটাকে তোমার পাশে থাকা টেবিল বা খাটের উপর রেখে দাও। ধরো এটা হচ্ছে তোমার টেবিল, পড়ার টেবিল, তুমি এখানে স্মার্টফোনটাকে রেখে দাও, এভাবে হাত থেকে রেখে দাও। আচ্ছা, এখন দেখো, তুমি খেয়াল করে দেখো তো তোমার ফোনটা কি নিজে থেকে চলাফেরা করতে চাচ্ছে কোথাও? অবশ্যই চাচ্ছে না। এরপর তুমি যদি একে চলাফেরা করাইতে চাও বা একে যদি এর অবস্থানটা পরিবর্তন করতে চাও, তোমাকে কিন্তু বল প্রয়োগ করতে হয়। তারপরে ফোনটা একটা জায়গা থেকে যদি তুমি বল প্রয়োগ করো তাহলে অন্য একটা জায়গায় যায়। আবার চিন্তা করো, তুমি যখন দাঁড়িয়ে থাকো, সাপোজ তুমি এভাবে দাঁড়িয়ে আছো, তোমার হাতে একটা বল আছে, বল সেটা হতে পারে ক্রিকেট বল, ফুটবল, টেনিস বল, এরকম। এখন তুমি যখন এই বলটাকে ছেড়ে দাও, সে নিচের দিকে পড়ে, বলটা নিচের দিকে পড়েই কি বলটা এখানে একদম থেমে যায়? নাকি এখানে পড়ার পর সে লাফ দিয়ে দুই একটা এরকম আরও দুই একটা বাউন্স খেয়ে তারপর থেমে যায়? এখন আমরা এই দুইটা উদাহরণ থেকে কি দেখতে পারি? আমরা চিন্তা করো যে একটা স্থির বস্তু, তোমার ফোনটা তুমি যখন নিচে রেখে দিলে, তখন একটা স্থির বস্তু আসলে স্থিরই থাকতে চায়। আবার দেখো এই তো বলটাকে আমরা চাই মেঝেতে পড়ে থাক, কিন্তু এই জন্য আমরা কিন্তু বলটাকে ছেড়ে দিলাম, কিন্তু সে কিন্তু প্রথমে যে পড়লো, মেঝেকে স্পর্শ করলো, তখনই থেমে যায় নাই। তারপর সে দেখো এইভাবে বাউন্স খাইতে খাইতে একটা পর্যায়ে গিয়ে থেমে গেছে। অথবা তুমি যদি তোমার টেবিলের উপরেও তোমার হাতে থাকা কলমটাকেও ছেড়ে দাও, তাহলে দেখবা সে জাস্ট পড়ে এখানে স্থির থাকে না, সে দু একটা বাউন্স খেয়ে তারপরে স্থির থাকে। তো আমরা এটা বুঝতে পারলাম যে একটা গতিশীল বস্তু কি হতে চায় না, স্থির হতে চায় না, সে কি হতে চায়, গতিশীলই থাকতে চায়। এই তো দেখো প্রত্যেকটা বস্তুর তার নিজস্ব আলাদা আলাদা চাওয়া। স্থির বস্তুর স্থির থাকতে চাওয়া, আবার গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়া। এই দুইটা ঘটনাই মূলত হচ্ছে জড়তা। এখন তুমি আরও বেশি রিলেট করতে পারবে। ধরো তোমার ক্লাসরুমে তোমরা যখন বসে থাকো, তোমাদের টিচার যদি একজনকে সামনে এসে বোর্ডে কিছু এক্সপ্লেন করতে বলে, তোমরা কি খুব আগ্রহের সাথে যাইতে চাও, নাকি সবাই চাও যে না যাইতে? তো এই দেখো, এই তো ওখানে গিয়ে কথা বলতে না চাওয়াটা, এটাও তোমাদের কি এক ধরনের জড়তা না? তো সেম, প্রত্যেকটা বস্তু যখন স্থির থাকে তখন সে স্থিরই থাকতে চায়, আবার একটা বস্তু যখন গতিশীল থাকে সে গতিশীল থাকতে চায়। তাহলে এখন এই কনসেপ্টটুকু মাথায় নিয়ে দেখো, এখানে কি বলা হয়েছে, জড়তা বস্তু যে গতি অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। আচ্ছা, তার মানে কি, মেইন মোট কথা হচ্ছে, কোনো একটা বস্তু যে অবস্থায় থাকে সে স্থির থাকলে স্থিরই, গতিশীল থাকলে গতিশীলই থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে জড়তা বলে। আচ্ছা, স্থিতি জড়তা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই প্রবণতাটাই হচ্ছে স্থিতি জড়তা। ক্লিয়ার? আরেকটা দেখো, গতি জড়তা। গতিশীল বস্তু চিরকাল যে গতিশীল থাকতে চায়, এই প্রবণতাকেই বলা হয় গতি জড়তা। আচ্ছা, আশা করছি তোমরা জড়তা জিনিসটা বুঝতে পারছো। আর জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। কারণ একটা বস্তু দুইটা অবস্থাতেই থাকতে পারে, হয় সে স্থির আছে অথবা সে গতিশীল আছে। এখন স্থির বস্তুটা যে স্থিরই থাকতে চায় এটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা গতিশীল একটা চলন্ত বস্তু যে চলতে থাকতে চায় এটা হচ্ছে তার গতি জড়তা। আচ্ছা, এখন আরেকটা সহজ বিষয় খেয়াল করো। তুমি চিন্তা করো একটা বস্তু অনেক পাতলা, ধরো তোমার হাতের ফোনটাই, তুমি এই ফোনটাকে যদি তোমার টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে চাও, তোমাকে কেমন বল প্রয়োগ করতে হবে? মনে করো তুমি হচ্ছে এক্স পরিমাণ বল প্রয়োগ করে তোমার হাতে থাকা ফোনটাকে টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে পারতেছো। এখন চিন্তা করো, একই পরিমাণ বল প্রয়োগ করে তুমি তোমার টেবিলটাকে, ধরো এই বড় জায়গাটা হচ্ছে তোমার রুমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি নিতে পারবে? অবশ্যই পারবে না। তোমাকে আরও বেশি বল প্রয়োগ করতে হবে, ফোর্সটা কী করতে হবে, অনেক বেশি। তখন তুমি টেবিলটাকে তোমার রুমের এক প্রান্ত থেকে সেকেন্ড প্রান্তে নিতে যাবে। ক্লিয়ার? তো এই তো আমরা দেখতে পারলাম কি, একটা বড় বস্তুকে রুমের এক প্রান্ত থেকে এক প্রান্তে নিতে বেশি বল দরকার হচ্ছে, আর একটা টেবিলের উপরে থাকা ছোট বস্তুকে এক প্রান্ত থেকে এক প্রান্তে নিতে কম বল লাগতেছে। কার তুলনায়? টেবিলকে নেওয়ার তুলনায়।
এখন ছোট বড় বিষয়টা কি আসলে তাই? ছোট বড় বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা আসলে হচ্ছে ভর। কারণ দেখো তোমার ফোনের যে ভর তার চেয়ে কিন্তু তোমার টেবিলের ভর অবশ্যই অনেক বেশি। তার মানে কোনো একটা বস্তুর যদি ভর বেশি থাকে তাহলে সে গতিশীল অবস্থায় থাকলে গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটা অনেক বেশি। আর যদি কোনো একটা বস্তুর ভর কম হয় তাহলে তার গতিশীল অবস্থায় গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতাটা সেটা কম হয়। আচ্ছা, এই জন্যই বলা হচ্ছে জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর। ক্লিয়ার? জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর। এর অর্থ কি দাঁড়াইলো? অর্থাৎ একটা বস্তু আছে 10 কেজি আর একটা বস্তু আছে 100 কেজি। এখন এই বস্তুটাও স্থিরই থাকবে, এই বস্তুটাও স্থিরই থাকবে, কিন্তু যখন তুমি চাবা বস্তুটাকে গতিশীল করতে তখন কাকে বেশি বল দিতে হবে? কমন সেন্স, বড় মানে বেশি ভারী বস্তুটাকে বেশি বল দিতে হবে। তার মানে কি, এই তো ভরটা কি ডিফাইন করতেছে? জড়তা। আসলে কার জড়তা কত বেশি, কার জড়তাটা কত বেশি সাস্টেইনেবল হবে সেইটা নির্ভর করে আসলে ওই বস্তুর ভরের ওপর। তাহলে দেখো ভর যত বেশি জড়তা তত বেশি। আচ্ছা, এরপর দেখো স্থিতি জড়তা। আচ্ছা, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনে হেলে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ। চিন্তা করো, এটা একটা হচ্ছে বাস, সেই বাসের এটা একটা জানালা, উইন্ডো, এখানে একজন যাত্রী এভাবে বসে আছে। বাসটা ছিল স্থির, এরপর যখনই বাসটা চলতে শুরু করবে আমরা কি দেখি? এই যে বাসের যে যাত্রী, উইন্ডোতে আমরা যে যাত্রীকে দেখতে পাই সেই যাত্রী কোন দিকে যাবে বলো তো? বাসটা যখন হঠাৎ করে সামনের দিকে যাবে সে কী করে? সে তার সিটের সাথে একটা ধাক্কা খায় পিছনের দিকে। এর কারণ কি? কারণ দেখো, বাসটাও যখন স্থির তখন এই যাত্রীটাও কি স্থির। এখন বাসের সাথে, তো এটা হচ্ছে বাস, তো বাসের সাথে তো ইঞ্জিন আছে সামনের দিকে। ইঞ্জিনটা কি করে? তাকে তার বল প্রয়োগ করে, তেল খরচ করে বাসটাকে সামনে নেয়। কিন্তু বাসেরও স্থিতি জড়তা আছে, আবার যাত্রীরও স্থিতি জড়তা আছে। যাত্রী কি কোনো শক্তি প্রয়োগ করতেছে সামনের দিকে যাওয়ার জন্য? অবশ্যই না। এই জন্য যাত্রী এই জায়গাতেই থাকে, সম্পূর্ণ বাস তার সিট সহ সামনের দিকে আগায়। তখন কি হয়? আমরা মনে করি যে যাত্রী সিটের সাথে ধাক্কা খেলো। বুঝতে পারছো? তার মানে একটা স্থির বস্তু সবসময় স্থিরই থাকতে চায়, আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়। তাহলে একটা স্থির বাস যখন চলতে শুরু করে তখন যাত্রী পিছনের দিকে চলে যায়। তার বিপরীত উদাহরণটা দেখো, একটা বাস আছে, সেই বাসটা অনেক জোরে চলতেছে। একটা বাস, সেটা অনেক জোরে চলতেছে। তখন তার উইন্ডোতে আমরা যদি একজনকে একদম এভাবে মির অবস্থায় বসে থাকতে দেখি, এরপর বাসটা চলতে চলতে হঠাৎ করে যখন ব্রেক করবে, হঠাৎ করে এভাবে ব্রেক করবে, তখন কি হবে? যাত্রীটা সামনের দিকে ঝুঁকে যায় না? তুমি খেয়াল করো, তুমি যখন বাসে জার্নি করছো তখন কি হয়েছে? যখন বাসটা হঠাৎ করে ব্রেক করছে তুমি কিন্তু সামনের দিকে এইভাবে চলে গেছো, সামনের দিকে চলে গেছো। অর্থাৎ এরকম উইন্ডোতে তুমি এভাবে বসা ছিলে, কিন্তু যখনই ব্রেক করছে তুমি একদম এভাবে সামনের দিকে হেলে চলে গেছো, যখনই ব্রেক করছে, গাড়িটা ব্রেক করছে। তো এইটাই দেখো গতি জড়তার উদাহরণ। তাহলে চলন্ত বাস হঠাৎ থামলে, তাহলে দেখো এই যে কথাটুকু কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ এর জন্য। স্থিতি জড়তার উদাহরণ দেখো, কথাগুলো কিন্তু কাছাকাছি, যে একটা বাস হঠাৎ চলবে আবার হঠাৎ থামবে, কাছাকাছি না? দুইটাই দেখো, যাত্রী তারপর বাস, কিন্তু হঠাৎ যখন চলবে তখন দেখো পিছনে হেলে পড়বে, এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আবার হঠাৎ যখন থামবে তখন সামনে ঝুঁকে পড়বে, এটাও একটা, এই দুইটা ঘটনার মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আবার দুইটা ঘটনা কিন্তু আলাদা দুইটা জিনিসের উদাহরণ, একটা স্থিতি জড়তার উদাহরণ আর একটা গতি জড়তার উদাহরণ। তো ওভারঅল আমরা কি শিখলাম? দেখো, জড়তা, জড়তা হচ্ছে পৃথিবীতে থাকা যে কোনো একটা বস্তু, পৃথিবী সহ পৃথিবীর ভিতরে এবং বাইরে কোনো একটা বস্তু যখন স্থির থাকে তখন সেই বস্তুটা স্থিরই থাকতে চায়। আবার কোনো একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন সে গতিশীলই থাকতে চায়। এখন এই তো চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাকেই আমরা বলি কি? জড়তা। এখন একটা স্থির বস্তু তার ভর কম 5 কেজি, আর একটা স্থির বস্তু যার ভর বেশি 10 কেজি, তাহলে দুইজনই স্থির থাকতে চায়, কিন্তু কার চাওয়াটা বেশি প্রাধান্য পাবে? যার ভর বেশি। কারণ একটা 10 কেজির বস্তুকে যে কেউ চাইলেই সরাইতে পারবে না। ধরো একটা ছোট বাচ্চা, সে কিন্তু সরাইতে পারবে না 10 কেজি একটা বস্তুকে, কিন্তু একটা ধরো 100 গ্রামের একটা বস্তু, একটা অথবা একটা চিপসের প্যাকেট, এটাকে একটা ছোট বাচ্চাও সরাইতে পারবে। কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ভর। এর 10 কেজি আর চিপসের প্যাকেটের ভর হচ্ছে হয়তো 20 গ্রাম। বুঝতে পারছো? তাহলে যার ভর বেশি তার চাওয়ার প্রবণতাটা কী পাবে? বেশি এক্সপোজার পাবে, বা বেশি সফল হবে, তার ইচ্ছাটা বেশি পূরণ হবে। যার ভর বেশি তার ইচ্ছা বেশি পূরণ হবে, কারণ সে চায় স্থির থাকলে স্থিরই থাকতে, চায় গতিশীল থাকলে গতিশীলই থাকতে। আচ্ছা, আবার দেখো, তুমি চিন্তা করো যে একটা বাতাসে একটা পলিথিন, তুমি এখানে দাঁড়ায় আছো, বাতাসে একটা পলিথিন উড়ায় উড়ায় তোমার দিকে আসতেছে, তুমি হাত বাড়াইলেই কিন্তু ওটাকে থামিয়ে দিতে পারবা। কিন্তু একটা ট্রাক
একটা ট্রাক যখন ছুটে আসে তোমার দিকে, তুমি কি চাইলে তাকে থামাইতে পারবা? কেন পারবা না? কারণ এর কি ভরটা অনেক বেশি, আর সেও গতিশীল বস্তু, গতিশীলই থাকতে চায়। তুমি থামাইতে চাইলেই তাকে থামাইতে পারবা না। ক্লিয়ার? ওকে, এরপর আমরা বললাম যে জড়তার পরিমাপ হচ্ছে ভর। এরপর আমরা দুটো উদাহরণ দেখলাম, স্থিতি জড়তার আর গতি জড়তার। তো দেখো, ভারী বস্তুর জড়তা বেশি, গতি পরিবর্তন করা কঠিন। ওকে, তো আশা করছি তোমরা জড়তা পার্টটুকু বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও ডিটেলে বল সম্পর্কে জানার চেষ্টা করব।